নমস্কার, আমি বিশ্বরূপ। নিউক্লিয়ার হেলথ বাংলায় আজ আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন এবং তার পেছনের সায়েন্স আমি ব্যাখ্যা করতে চাই। অবশ্যই এই করোনা প্যান্ডামিক টাইমে মেজরিটি অফ আওয়ার ফোকাস ইজ অন দ্য রিসার্চ আউটকামস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আজকে আমি যেটা করতে চাই, ফাইজার অ্যান্ড বায়োএনটেক এদের যৌথ প্রচেষ্টায় যে কোভিড-19 তাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট BNT162b2 তার আপডেট নিয়ে। এই ভ্যাকসিন ক্যান্ডিডেট ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে চলছে, এটা আমরা জানি। ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে তারা 40,000 মানুষের ওপর হেলথি ভলেন্টিয়ারের ওপর তার এফিকেসি সেফটি স্টাডি করছে, এটা আমরা জানি। আজকে যেটা জানবো যে তাদের একটা ইন্টারিম ডেটা 8 নভেম্বর পাবলিশড হয়েছে। সেই ডেটার সেই আউটকামস কি? সেই আউটকামস তারা বলছে 90% তাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট তার 90% এফেক্টিভ ইন প্রিভেন্টিভ কোভিড-19 ভাইরাস। দ্যাটস রিয়েলি এক্সাইটিং নিউজ। তবে হ্যাঁ, এখনও অনেক কিছু যে কোশ্চেনগুলো অ্যাড্রেস করা বাকি আছে, সেগুলো সময়ের রেসপেক্টে অ্যাড্রেস করা সম্ভব, যেগুলো এখন অ্যাড্রেস করা সম্ভব নয়। যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা কতদিন প্রোটেকশান দেবে, কাদের প্রোটেকশান দেবে, এবং কতটা সময় যেটা আমি বলছি কতদিন প্রোটেকশান দেবে। তো এই যে ব্যাপারগুলো থাকছে, সেই ব্যাপারগুলোরই ডিটেলস আজকে আমি বলতে চাই। সো এখানে ইন জেনারেল তারা যে ইন্টারিম ডেটাটা প্রকাশ করেছে, সেখানে 94 জন মানুষের ডেটা প্রকাশ করেছে। কি করে না, এদের দুটো ডোজ, এটা একটা mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেট, এটা আমরা জানি, রাইট? mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেট যেটা প্রায় 40,000 মানুষের ওপর ফেজ 3 ক্লিনিক্যাল লিস্টেড করা হয়েছে। সো তাদের ক্ষেত্রে দেখা হচ্ছে কারা ইনফেক্টেড হয়েছে। 94 জন যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকে তারা স্টাডি করেছে, তাদের ডেটা আপডেট করেছে। তার মধ্যে প্লেসবো গ্রুপ আছে, তার মধ্যে যাদেরকে ভ্যাকসিন ক্যান্ডিডেটটার দুটো ডোজ দেওয়া হয়েছে সেরকম ক্যান্ডিডেট রয়েছে। এবং সেখানে তারা দেখেছে যে তাদের এই ভ্যাকসিন ক্যান্ডিডেট 90% প্রোটেক্টিভ এগেনস্ট করোনা ভাইরাস ইনফেকশন। সো যদিও তাদের এখনও অনেক কাজ বাকি আছে, তাদের জানতে হবে যে এই যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা কাজ করছে, প্রোটেকশান দিচ্ছে, এটা সকলের জন্যে না বয়সভেদে এর প্রোটেকশান লিমিটেশান আছে, এটা জানতে হবে আগামী দিনে। এবং তার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে। যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে একটা স্ট্র্যাটিফিকেশান হয়, এজ স্পেসিফিক, আবার রেস স্পেসিফিক, আফ্রিকান, আমেরিকান, এশিয়ান, মেক্সিকান, ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। যেহেতু এই ট্রায়ালটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে, তার ফলে টোটাল যখন সিনারিওটা আসবে তখন আরও কিছু আপডেট আসবে। তো সেইগুলো কিন্তু স্ট্র্যাটিফিকেশান বা 65 বছর বয়সের মানুষের ক্ষেত্রেও কি একই ধরনের প্রোটেকশন পাওয়া যাচ্ছে, সেগুলোর কিন্তু এখন অ্যান্সার নেই। কিন্তু সেই কোশ্চেনগুলো আসতে গেলে আরও অনেক মানুষের ডেটা যখন অ্যাকুমুলেট হয়ে যাবে তখন সেগুলো কিন্তু আসবে। তো রাইট নাও 94 মানুষের ডেটা, যেটা তারা ইন্টারিম ডেটা প্রকাশ করেছে, এবং আগামী দিনে 172 না 192 টোটাল তাদের প্রজেকশান আছে। তারপর তারা আমেরিকার এফডিএতে তাদের ডেটা সাবমিট করবে, হোয়েদার তারা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পায় কি না। ওকে, তো আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। হয়তো ডিসেম্বর দিকে তারা অ্যাপ্লাই করবে, কিন্তু সেগুলো সবই কোম্পানির ইন্টারনাল ব্যাপার। তো সেগুলো আমাদের যতক্ষণ না রিপোর্ট প্রকাশিত হচ্ছে আমরা জানতে পারবো না। ইন জেনারেল একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট কীভাবে কাজ করে আমরা জানি, ভ্যাকসিন ওয়ার্কস। আমাদের এই যে আজকের বার্তা, এই বার্তাটা সায়েন্টিফিক মানুষদের জন্যে, যারা বিশ্বাস করে সায়েন্স কাজ করে, ভ্যাকসিন কাজ করে। বহু মানুষ আছে যারা অ্যান্টি ভ্যাকসিন নিয়ে কথা বলে, অনেক ধরনের মিস ইনফরমেশান ছড়ায়, আমি তাদের এগেনস্টে কথা বলতে চাই।
আমি যেটা বলতে চাই, ভ্যাকসিন ওয়ার্কস। আমরা পোলিওতে দেখেছি, মিসেলসে দেখেছি। পোলিও মিসেলসের কি হয়েছে, তাদের আয়দার ইনঅ্যাক্টিভেটেড একটা ভাইরাস, অথবা ভাইরাসের একটা পার্ট যেটা লিটল বিট লাইফ, ওকে। তো এই ধরনের ফুল ভাইরাস যখন আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে ইনোকুলেট হয় আমাদের শরীরে, তখন আমাদের দেহে প্রোটেক্টিভ এবং অ্যাডাপটিভ ইমিউনিটি গড়ে ওঠে ইনফেকশনের এগেনস্টে। এক্ষেত্রে এমআরএনএ, এই যে ফাইজারের এই যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটার কথা বললাম, এক্ষেত্রে আমাদের একটা নতুন এমআরএনএ ইউজ করা হয়েছে, এমআরএনএ ভ্যাকসিন ক্যান্ডিডেট। আমরা সব জানি যে আমাদের এখানে একটা পার্ট ভাইরাসের একটা পার্ট স্পাইক প্রোটিন। তা স্পাইক প্রোটিনের তো একটা জিন আছে, তা সেই জিনটাকে একটা লিপিডের মধ্যে, লিপিড বলের মধ্যে এনক্যাপসুলেটেড করে দেওয়া হয়েছে, তারপর সেটাকে ইউজ করা হয়েছে আমাদের দেহে। তার ফলে কি হয়েছে, সেটা আমাদের শরীরের মধ্যে সেলের মধ্যে ঢুকে গিয়ে, সেল মেশিনারিতে ঢুকে গিয়ে তারা স্পাইক প্রোটিন ফর্ম করেছে, এবং সেই স্পাইক প্রোটিন আমাদের দেহে প্রোটেক্টিভ এবং অ্যাডাপটিভ ইমিউনিটি নিয়ে এসেছে। তো এই যে স্টাডি, এর পেছনে যে সায়েন্স, এই সায়েন্সটা সাধারণ মানুষের জন্য এটুকুনি বদলে বোঝা যায় যে এটা একটা এমআরএনএর ভ্যাকসিন ক্যান্ডিডেট, এবং এই এমআরএনএর ভ্যাকসিন ক্যান্ডিডেট আমাদের শরীরে SARS-CoV-2 এগেনস্টে একটা অ্যাডাপটিভ এবং প্রোটেক্টিভ ইমিউনিটি গড়ে তুলছে। তো সেটা এখন বলছে 90% এফিকেসি, লাইক 90% ক্ষেত্রে এটা সম্ভব। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও বারবার বলেছি যে কোনো রেগুলেটরি সংস্থা এখন মিনিমাম 50% এফেক্টিভ হলে সেটাকে আগামী দিনে এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল দিতে পারে, এরকম একটা ইন্ডিকেশান কিন্তু অনেক দেশের অনেক রেগুলেটরি সংস্থা কিন্তু দিয়েছে, ইনক্লুডিং হু, তারাও দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস এই বার্তাটা প্রচার করেছে। তো এখন যদি বলছে 90%, এই 90% কি ফিক্স থাকবে? নিশ্চয়ই নয়। এখন যে ট্রায়াল ক্যান্ডিডেট, মানে যে ডেটাটা এসছে সেটা খুব লিমিটেড, রাইট? 94। এই ক্যান্ডিডেটের মানে এই যে ডেটাগুলো যখন 40,000কে ইনফেকশন ডোজ দেওয়া হয়েছে, তারা কখন ইনফেক্টেড হচ্ছে তার রিপোর্ট নেওয়া হবে, রাইট? এখন প্যান্ডামিক টাইম এসে গোল্ডেন টাইম, এই যে অ্যাসিলারেটেড হচ্ছে আমাদের ভ্যাকসিন ট্রায়াল, এই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এর একটাই কারণ হচ্ছে এই প্যান্ডামিক আছে বলে। এই প্যান্ডামিক আছে বলে কি হচ্ছে, যে তারা ইনফেক্টেড হচ্ছে কি হচ্ছে না সেটা রিপোর্টেড হচ্ছে খুব কুইকলি, রাইট? তো ন্যাচারালভাবে তারা ইনফেক্টেড হচ্ছে কিনা, তো তাদেরকে ডোজ নেওয়া হয়েছে, এবং তারা যদি ইনফেক্টেড হয় সঙ্গে সঙ্গে তারা রিপোর্ট হচ্ছে, তারা আমাদের কাছে ডেটা যে ডেভেলপ হচ্ছে সেটা প্লেসবো গ্রুপের না ভ্যাকসিন ক্যান্ডিডেট নেওয়া গ্রুপের। তো এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আমাদের সেই সময়টা কিন্তু আমরা খুব কুইক হয়ে যাচ্ছে। তার ফলে যদিও ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে 4 থেকে 10 বছর অবধি টাইম লেগেছে আগে, এবছর হয়তো আমাদের 1 থেকে 2 বছর টাইম লাগার সম্ভাবনা আছে। রিসার্চ ওয়ার্কস, মানে যদিও এই প্যান্ডামিক টাইমে খুবই ডিফিকাল্ট এই ধরনের রিসার্চ কন্ডাক্ট করা, কিন্তু মানে ঝড়ের গতিতে বলতে পারেন, মানুষ কিন্তু চেষ্টা করছে, রিসার্চাররা চেষ্টা করছে, কোম্পানিরাও কিন্তু চেষ্টা করছে। এই প্যান্ডামিক কিন্তু আটকাতে পারে তখনই যদি আমাদের কাছে একটা এফেক্টিভ ভ্যাকসিন আসবে। এবার ঘটনা হচ্ছে যে অনেক কোম্পানি এগুলো করছে, অনেকগুলো ফেজ 3 ট্রায়াল আছে। একটা এমআরএনএ ভ্যাকসিন যদি কাজ করে, একটা রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে দেখুন মডার্নাও আরেকটা কোম্পানি, সেও কিন্তু এমআরএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাহলে তারও কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে। তাহলে আমাদের যত কোম্পানি তাদের এফেক্টিভ ভ্যাকসিন নিয়ে আসবে, সারা পৃথিবীর মানুষের কাছে একটা পৌঁছাতে, মানে আমি যে বলতে চাইছি লজিস্টিক্যালি ঘরে ঘরে পৌঁছাতে টাইমটা কম লাগবে। কারণ প্রত্যেকটা কোম্পানির একটা লিমিটেশন আছে, প্রোডাকশান, কত ডোজ, কত মিলিয়ন ডোজ, বিলিয়ন পপুলেশন, কিন্তু কত মিলিয়ন ডোজ তারা তৈরি করতে পারছে, রাইট? সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তো সেই কারণে আমাদের কাছে অনেক ভ্যাকসিন যদি ক্যান্ডিডেট আসে আগামী দিনে, অনেকগুলো ভ্যাকসিন ক্যান্ডিডেট এফেক্টিভ হয়ে আসে, সেটাই কিন্তু আমাদের কাছে লক্ষ্য। শুধু এমআরএনএ না, আরও অন্যান্য ভ্যাকসিন ক্যান্ডিডেট যেগুলো আমাদের দেশেও যেগুলো চলছে, যেগুলো এমআরএনএ ক্যান্ডিডেট ফাইজার, মডার্না, এগুলো যেমন ইউএসএ, কিন্তু তেমনি আমাদের দেশেও অনেক ভ্যাকসিন ক্যান্ডিডেট যেগুলো ফেজ 3-তে বা ফেজ 2-তে চলছে, সেগুলোও কিন্তু আমরা তাকিয়ে আছি আগামী দিনে তাদের ইন্টারিম ডেটা প্রকাশিত। যতদিন না হচ্ছে তো আমরা কিছু বলতে পারবো না, তাই সেই ডেটাটা যখন আসবে তখন আমরা উইল ইভ্যালুয়েট অ্যান্ড উইল টক অ্যাবাউট দ্যাট। সো এই যে ফাইজারের যে এমআরএনএ ভ্যাকসিন ক্যান্ডিডেটটা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা কমিটি রিভিউ করছে, ওকে? তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা কমিটি যখন ডেটা মনিটরিং কমিটি, এরা মনিটর করে প্রত্যেকটা ক্লিনিক্যাল
তার কন্ডিশনস মেনটেন করেছে কিনা, সেই যে ডেটাগুলো সেগুলো অথেন্টিক কিনা, সেগুলো অনেক কিছু মনিটরিং হয়। দেয়ার ইজ এ মেশিনারিজ, মানে সিস্টেম। তো সেই কারণে আমাদের যে ডেটা যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো অনেকটা টাইম লাগে এবং অনেক কস্টলি। কোম্পানিগুলো এই যে যেগুলো তৈরি করে না, এগুলো এক একটা প্রোডাক্ট আসতে, যে কোনো ড্রাগের ক্ষেত্রে বলছি, $1 বিলিয়ন খরচ হয় একটা ড্রাগ বাজারে, নতুন ড্রাগ আসতে গেলে। তো এগুলো কিন্তু প্রচণ্ড কস্ট এফেক্টিভ প্রক্রিয়া এবং বহু মানুষ এখানের মধ্যে জড়িয়ে থাকে, বিভিন্ন রিসার্চার, বিভিন্ন হসপিটালস, বিভিন্ন ডক্টর, বহু মানুষ এর মধ্যে জড়িয়ে থাকে এবং তারা কন্ট্রিবিউট করে ফর এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো যাই হোক, আজকে আমরা অনেক তথ্য জানলাম, খুব ইজিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেটটা, এটা কিভাবে কাজ করছে, আমাদের শরীরে কিভাবে প্রকাশ যাচ্ছে, এবং এটা রাইট নাও কোন স্ট্যাটাসে রয়েছে। তাহলে ফেজ 3-র একটা ইন্টারিম ডেটা যেটা লুকস পজিটিভ, যেটা 90% যেটা এখন বর্তমান যে সমস্ত সংখ্যা নিয়ে স্টাডি হয়েছে, যতগুলো ভলেন্টিয়ারের ডেটা প্রকাশিত হয়েছে, সেখানে 90% এফিসিয়েন্ট বা এফিকেসি বলছে। সেটা হয়তো আগামী দিনে আমার মতে আরও অনেক কমে যেতে পারে, কিন্তু যদি সেটা 50%-এর ওপর বা 60% থাকে, তাহলে কিন্তু সেটা এফেক্টিভ। কারণ আমাদের রেগুলেটরি সংস্থারা কিন্তু মিনিমাম 50% মানে এফিসিয়েন্ট ক্যান্ডিডেটকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে, ভ্যাকসিন ক্যান্ডিডেটকে। তো যাই হোক, কিন্তু আমাদের আরও অনেক তথ্য জানতে হবে যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো আগামী দিনে যে বয়স ভেদে, বিশেষ করে ধরুন 65 বছরের ঊর্ধ্বতম বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বা আগামী দিনে এখনও যেমন ভ্যাকসিন ট্রায়াল বাচ্চাদের শুরু হয়নি, মানে কিডস 0 to 12 ইয়ার্স ওল্ড, কিন্তু কোনো ভ্যাকসিন ট্রায়াল রাইট নাও নেই। 12 বছর থেকে কিন্তু এক্সটেনশান হচ্ছে, ভ্যাকসিন ট্রায়াল আছে, ঠিক আছে। আবার 65-র ওপর বছর অবধিও কিন্তু ভ্যাকসিন ট্রায়ালে এসে গেছে, কিন্তু 0 থেকে 12 ইয়ার্স এখনও কিন্তু ভ্যাকসিন ট্রায়ালে আসেনি। কেন আসেনি? তো ঘটনা হচ্ছে, আমাদের যে কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্টের একটা প্রোটোকলই হচ্ছে যে আগে আমাদের দেখতে হয় সেফটি, এফিকেসি ইন দ্য অ্যাডাল্ট, তারপর সেগুলো কিন্তু আমাদের কিডস বা নিউবর্ন বেবিসদের ক্ষেত্রে সেগুলোকে দেখা হয় নেক্সট ফেজ। তো যাই হোক, সেগুলো তো সময়ের অপেক্ষা। তবে আমি আগের দিনে যে ডিসকাশানটা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সেখানে আমরা শিশুদের COVID-19 নিয়ে কিছু ডিসকাশান করেছিলাম। আপনারা যারা মিস করে গেছেন, অবশ্যই আগের দিনের লাইভটা দেখে নেবেন। তো সেখানেও আমি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের জয়েন করার জন্যে। আমি বেশি সময় নিতে চাই না, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, ইজ রিয়েলি এক্সাইটিং যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট যে দিকে এগোচ্ছে আগামী দিনে, সেই কিন্তু ভালো খবরের দিকেই আমরা এগোচ্ছি, এবং সেই ভালো খবরটা যত তাড়াতাড়ি আসবে তত আমাদের কাছে ভালো। এই যে প্যান্ডামিকটাকে আলটিমেটলি আমরা যদি ভ্যাকসিনের দিয়ে রোধ করতে পারি, তাহলে আমরা অনেকটা সুস্থ, স্বাভাবিক, নর্মাল স্টেজে আসবো। কিন্তু এটা কি একদিনে সম্ভব? আমি বারবার বলছি, লজিস্টিক্যালি অনেক টাইম লাগবে। সেই টাইমটা কিন্তু আমাদের দিতে হবে, কারণ প্রথমে হয়তো ভ্যাকসিন যে কোনো নতুন ভ্যাকসিন অ্যাপ্রুভাল হলে প্রথমেই কি সাধারণ মানুষ পাবে? নিশ্চয়ই না। হয়তো একটা নতুন নর্মস তৈরি হবে, নতুন সেখানে বয়স্কদের বা যারা হেলথ কেয়ারে কাজ করে তাদের, ডিরেক্টলি যারা এক্সপোজার হয় তাদের, এইগুলো হয়তো প্রায়োরিটি পাবে। পরে সেগুলো আরও জেনারেল মানুষদের মধ্যে আসবে। তাহলে সেই টাইমটুকু কিন্তু আমাদেরকে দিতে হবে, এবং সেই টাইমটুকু আমাদেরকে নিজেদেরকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। অ্যান্ড আপনার প্রিভেনশন সম্পূর্ণ আপনার। এখানে দায়িত্ব রাষ্ট্র কোনো দায়িত্ব নেবে না, আপনার পাশের বাড়ির লোকও দায়িত্ব নেবে না। তাই যদি যত পারবেন সমাজকে শিক্ষিত করুন। সমাজকে শিক্ষিত করুন বলতে চাইছি যে গুড ইনফরমেশান শেয়ার করুন, যাতে মানুষ আরও বেশি সচেতন হয়, আরও বেশি এই প্যান্ডামিকটাকে ভয়ের মধ্যে দিয়ে নয়, কিন্তু সিরিয়াসলি নেয়, যে উই নিড টু প্রিভেন্ট, উই নিড টু টেক কেয়ার আওয়ার সেলভস, অ্যান্ড উই নিড টু ব্রেক দ্য চেন অফ ইনফেকশন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে, এবং আমাদেরকে কালেকটিভলি সোসাইটিতে অ্যাক্ট করতে হবে উইথ রেসপন্সিবিলিটি। তাই আপনারা প্লিজ শেয়ার করবেন নিউক্লিয়ার হেলথ বাংলার এই পোস্ট। আগামী দিনে হয়তো অনেককে সমৃদ্ধ করতে পারে। অনেকে আমি দেখেছি, অনেকে নতুন, আগের দিন একজন লিখেছে, আমি আজকে প্রথম দেখলাম এই পোস্ট। সো সেটাই কিন্তু ভালো, আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছি আপনারা যে শেয়ার করেন সেই তথ্যের মধ্যে দিয়ে। এবং
সায়েন্টিফিক ইনফরমেশন সাধারণ মানুষের জন্যে সাধারণ মানুষের মতো করে তুলে ধরার চেষ্টা করছি। এই এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের আরও অনেক ডিটেলস আছে, সেই ডিটেলসটার মধ্যে না গিয়ে কিন্তু জেনারেল যে বার্তাটা, সেই জেনারেল বার্তাটাই কিন্তু আমি আপনাদের সামনে গল্পের আকারে তুলে ধরি। সেই গল্পের আকারে তুলে ধরে আপনাদের কাছে মিনিমাম একটা বেসিক সেন্স যে কীভাবে কাজ হয় সেটাকে তুলে ধরার লক্ষ্যটাই আমি আপাতত করছি, এবং সেই লক্ষ্য রেখেই কিন্তু আমি নিয়মিত নিউক্লিয়ার হেলথ বাংলায় আসি এবং আপনাদের কাছে আমি আমার মতামত তুলে ধরার চেষ্টা করি। অনেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমেন্ট করেন আমি তাদের নামগুলোই দেখতে পাই, সেই কারণে অনেকের নাম আমি করতে পারি না। থ্যাংক ইউ রাজীব কুন্ডু, মধুশ্রী মণ্ডল, থ্যাংক ইউ ফর জয়নিং। অ্যান্ড আপনারা অনেক কোশ্চেন করছেন। আচ্ছা, তাহলে কি সব বয়সের মানুষের ওপর হচ্ছে? হ্যাঁ, সব বয়সের মানুষের ওপর এখন কিছু কিছু কোম্পানি, মধুশ্রী মণ্ডল যেটা বলেছেন, কিছু কিছু কোম্পানি 65 বছরের ওপরেও ট্রায়াল শুরু করেছে, মানে কিছু কিছু কোম্পানি, তবে সব কোম্পানি নয়। সব কোম্পানি সাধারণত 18 থেকে 55 বছর বয়স্ক বা 60 বছর বয়স্ক এই ধরনের মানুষের ওপর ইনিশিয়াল ট্রায়ালটা শুরু করে, তারপর তাদের এক্সটেনশান হয়। এক্সটেনশান মানে স্ট্র্যাটিফিকেশান, এজ স্পেসিফিক এক একটা উইংস তৈরি হয়, রেস স্পেসিফিক উইংস তৈরি হয়, ছেলে মেয়ে ডিফারেন্স করা হয়। এইভাবে কিন্তু ভবিষ্যতে এগুলোকে আরও ভাবে তখন দেখা হয় আর কি, যে কোন এটা এদের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে কিনা, এটা এই পপুলেশনের জন্য এফেক্টিভ হচ্ছে কিনা। এগুলো কিন্তু ইন ফিউচার ধীরে ধীরে যত ভ্যাকসিন ডেভেলপমেন্ট এগোয়, জাস্ট ট্রায়ালটা ইনিশিয়ালি শুরু হলো একটা কমন, তারপর আস্তে আস্তে কিন্তু এই স্ট্র্যাটিফিকেশানগুলোকে ওর মধ্যে দেখা হয়, যে স্ট্র্যাটিফিকেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অনেকক্ষণ বললাম, আর কিছু বলবো না। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ নিউক্লিয়ার হেলথ বাংলার পোস্ট শেয়ার করবেন। আমরা যত সমাজের মানুষের মধ্যে পৌঁছাবো তত মানুষকে সমৃদ্ধ করব। ইন দ্য মিন টাইমে বলে রাখি যে আজকেই আমি একটা আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম, আমরা যখন সায়েন্টিফিক বক্তৃতা দিই, সায়েন্টিফিক লেকচার বা প্রেজেন্টেশন বা রিসার্চ ফাউন্ডিংস, আমরা যে যাই কাজ করি রিসার্চের ওপরে, আমি যেমন পার্কিনসন ডিজিজের ওপর কাজ করি, স্পাইনাল কর্ড ইনজুরির ওপর কাজ করি, আমরা প্রেজেন্টেশন দিই কিন্তু একটা ঘরে বা সেমিনারে যেখানে সবাই সায়েন্টিস্ট, ওকে, অথবা দে হ্যাভ অ্যাডিকুয়েট এডুকেশান। তো আমরা যে কমেন্ট বা যে সমস্ত ক্রিটিসিজম ফেস করি সেগুলো সব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আর যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করি তখন আমাদের যেমন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাই, তেমনি অনেক ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাই, এবং যেগুলোকে ডিমোটিভেট করার জন্য যথেষ্ট। কিন্তু আমি বলছি আমি ডিমোটিভেট হয় না। কিছু কিছু পোস্ট, কিছু কিছু এডুকেটেড মানুষ যারা স্যুটেড বুটেড টাইওয়ালা যাদের ছবি থাকে ফেসবুক পেজে, তারাও কিন্তু এই সায়েন্স ইনফরমেশনগুলোকে ফালতু বলে, ফালতু জ্ঞান হিসাবে বলে। তারা কিন্তু সায়েন্স, তাদের ভ্যাকসিন লাগবে, কিন্তু তারা প্রচার করে ভ্যাকসিন, আমি ভ্যাকসিন নেব না। এই ধরনের মানুষ কিন্তু সমাজে আছে, আমি নিজে বলছি, আমি ফেস করেছি এগুলো। কিন্তু আমাদের সোশ্যাল লাইফে আমি যখন আসি আপনাদের কাছে, এটা কিন্তু আমাকে সহ্য করতে হয়, বা আমি এখন রাইট নাও অ্যাডাপ্টেড হয়েছি। প্রথম দিকে খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না, এখন আপনাদের ভালো লাগে সেই ভালো লাগাটাকে লাগিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এরকম করে যারা স্যুটেড বুটেড ইঞ্জিনিয়ার, আমি এরকম দেখেছি ইঞ্জিনিয়ার, যখন এগুলো শেয়ার হয় আপনাদের, তাদের মধ্যে সেগুলো নোটিফিকেশান আসে, তখন দেখি অনেকে ফালতু বলে, অনেকে ফালতু জ্ঞান দিচ্ছেন বলে, অনেক ধরনের কমেন্ট করে যেগুলো ডিমোটিভেট করার জন্য যথেষ্ট। কিন্তু আমি অ্যাজ এ সায়েন্স কমিউনিকেটর হয়ে উঠেছি আপনাদের কাছে। তো আমার এই জন্মটা, আমি আগে সোশ্যাল মিডিয়াতে শুধু আগেও বলেছি যে জাস্ট নিয়ে আসতাম, একটা ব্লগ নিয়ে আসতাম, ইনফরমেশান নিয়ে আসতাম, ভিডিও শেয়ার করতাম, কখনো লাইভ আসতাম না। এই প্যান্ডামিক টাইমে আমি এই লাস্ট 7 থেকে 8 মাস আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করি, অথেন্টিক সায়েন্টিফিক ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি। এটা বলতে পারেন আমারও একটা নবজন্ম হয়েছে, যে আপনাদের সাধারণ মানুষের কাছে বিজ্ঞান তথ্য তুলে ধরা, এর যে সুযোগটা আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। এই যে সায়েন্স, আজকে যে সায়েন্সে দেখবেন ফেসবুকে খুললে বা সোশ্যাল মিডিয়া খুললে, বেসিক্যালি আপনারা যে দেখেন যে পোস্টগুলো, কটা সায়েন্সের তথ্য আছে, কতগুলো ব্লগ ছাড়া, যারা শেয়ার করে, যারা সায়েন্টিফিক কাজ করে তাদের ছাড়া, দেখবেন একটা তথ্যও, যে তথ্যগুলো আপনাকে এনরিচ করবে, আপনাকে সমৃদ্ধ করবে, সেরকম তথ্যের অভাব। টোটালি সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখবেন টোটালি অভাব। আমি যখন আমার ফেসবুকটা ঘাঁটি, সোশ্যাল মিডিয়া বলতে এখন সবচেয়ে ওয়াইডলি স্প্রেড সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, আরও আছে সোশ্যাল মিডিয়া, সেগুলোতে আমি যাচ্ছি না। তো সেখানে আমারই ফেসবুকে যারা এখানে সায়েন্টিস্ট গ্রুপে ভর্তি, সায়েন্টিস্ট ছেলে মেয়েদের ভর্তি, সেখানেও এসব বহু আজে বাজে তথ্যতে ভরা।
এটা কিন্তু আছে। তাই আপনাদেরকে আমি আপনারা যখন আমাকে ফলো করেন, দায়িত্বশীল হওয়ার কথা রিকোয়েস্ট করব যে দায়িত্বশীল হন। আমাদের সায়েন্সটাকে, বিজ্ঞানটাকে আমাদের আরও বেশি প্রচার করতে হবে। আমাদের টিভি চ্যানেল এরা পলিটিক্স নিয়ে ব্যস্ত, এরা আরও তাদের টিআরপি হয় এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত। কোনো একটা বিগ সেলিব্রিটির কেউ প্রেগনেন্ট হয়েছে সেটা নিয়ে ব্যস্ত। তো এই ধরনের ব্যস্ততা যেগুলো আমাদের কাছে কোনো খবরই নয়, যেগুলো আমাদের পার্সোনাল লাইফের যেগুলোর কোনো ইম্প্যাক্টই নেই, জিরো ইম্প্যাক্ট, সেগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রে বেশি প্রচারিত হয় এবং আমরা সেগুলো শেয়ার বেশি করি। তাই আমি আপনাদের দায়িত্বশীল হতে বলবো এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে বলবো যে তথ্য বা যে ইনফরমেশনগুলো আমাদের সমাজকে এনরিচ করবে সেইগুলো শেয়ার করুন। এবং শুধু আমার নিউক্লিয়ার হেলথের পোস্টের বলে না, বা আপনার অন্য জায়গা থেকেও যে তথ্যগুলো দেখবেন, যে তথ্যগুলো মানুষকে সমৃদ্ধ করবে, আমাদেরকে এই বার্তাটা দিতে হবে। এইভাবে নতুন সমাজ গড়ার দিকে এগোতে হবে। না হলে কিন্তু আমরা পারবো না, আমরা মাইনরিটিতে পৌঁছে যাব। এবং এটা ট্রু রাইট নাও স্টিল। সায়েন্স কমিউনিকেটাররা বা আমাদের মতো যারা চেষ্টা করে, ছোট্ট ছোট্ট প্রয়াস করে, তারা খুব 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 মাইনরিটি, মানে এদের এক্সিস্টেন্স সোশ্যাল মিডিয়াতে নেই বললেই চলে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা অন্তত সচেতন হয়ে আমাদের মতো যারা চেষ্টা করছে তাদের পাশে থাকুন, এবং আমাদের পোস্ট একটু শেয়ার করবেন। তার ফলে আগামী দিনে আমরা অনেক বেশি মানুষকে বিজ্ঞানমুখী করে তুলতে পারবো, এবং বিজ্ঞানমুখী যদি করে তুলতে পারি, তারা আগামী দিনে সচেতন হবে এবং তারা ইনডিরেক্টলি নিজের ক্ষেত্রে হয়তো গুড ডিসিশন নিতে পারবে যখন তারা হেলথ ক্রাইসিসে আসবে। তো সেইটারই প্রচেষ্টা আমি করছি এবং আপনাদের সাথে চাই। ভালো থাকবেন। নমস্কার।